এই দেখো কিরকম অধিকার লঙ্ঘন হচ্ছে, এতদিন বাংলাদেশ ডলার বন্ধ করে দিচ্ছে, না ডলার দেবে কোত্থেকে, আমেরিকার নিজেরই নেই। দ্রব্যমূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া হয়েছে। গ্যাসের দাম, গ্যাস মানে আমরা এখানে যেটাকে তেল বলি, গাড়ির তেল, প্রচণ্ড বেড়ে গিয়েছে। মধ্যবিত্তদের ক্ষমতা এই যে বেড়ে যাচ্ছে, বিমার পয়সা বাড়ছে, বাজার বাড়ছে, কিন্তু সেই অর্থে ঠিক ভারতবর্ষে আমি দেখছিলাম একই ঘটনা তুমি যেটা ঘটছে। বলছো যেন একদম ভারতবর্ষের একটা একেবারে একেবারে কপি পেস্ট একেবারে কপি বলছো। আমার এক আমেরিকান কনসুলেটে কাজ করা বন্ধু, সে সমাজ মাধ্যমে এ ব্যাপারে একটা পোস্টও করেছে, ওদের কাছে কীরকম নির্দেশ কিভাবে এসছে। তো সর্বত্র একটা ভয় এবং আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই যেটা ফ্রি আছে, সেই ফ্রিটা আমাদের ভারতবর্ষের একটা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের থেকেও খারাপ, এক নম্বর। দু নম্বর বিষয় হচ্ছে, মানে ওইখানে তুমি যেতে পারবে না, ওখানের খাওয়া দাওয়া, ওখানের অ্যাম্বিয়েন্স, তুমি যেতে পারবে না। দু তুমি একটা নম্বর অন্য বিষয়, আমেরিকার কথা শোনাচ্ছ, কিন্তু আজকের দর্শকরা, কেউ, আমি জানি না, তুমি একটা অন্য আমেরিকাকে কিন্তু প্রেজেন্ট করছো। ফাইনালি যেটা হবে সেটা হচ্ছে এই অভিবাসীদের ঠাঁই হবে গোয়েন্তেমেলা বে, যেটা হচ্ছে একটু কুখ্যাত কারাগার। তো সেটা আমার বন্ধুরা বলছিল যে সেটা তো বন্ধ হয়ে গেছে। আমি একটা পারিবারিক তথা সামাজিক আড্ডায় বলছিলাম যে ওটা আবার চালু করবে, এবং তাই হচ্ছে। সেটাকে আবার সংস্কারের নির্দেশ দিয়েছে ট্রাম্প সরকার, যে সেটাকে করো, আমরা লোক রাখবো, 30,000 কয়েদি সেখানে রাখা যাবে, এবং সেখানে এবং তার মধ্যে একটা বড় সংখ্যক ভারতীয় এবং বাংলাদেশি থাকবে। অবশ্যই, অবশ্যই। এবং তাদের ভারত তারা সেই অর্থে কোনো অপরাধী নয়, তারা সেখানে কোনো কাজের অপরাধী পেটের দায়, নয়, তারা পেটের পেটের দায় দায়। গেছে। প্রচুর ইন্ডিয়ান কাপল তাদেরকে ফোন করে বলছে যে সিজার করে আমাদের আগে বাচ্চা করে দাও। এই দশই আইনটা আসার ফেব্রুয়ারি, আগে। হ্যাঁ 10ই ফেব্রুয়ারি এটা ইয়ে হবে, তার আগে করে দাও। নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করতে চলেছি আমেরিকা নিয়ে। সেখানে এই আলোচনায় আজকে আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে যুক্ত, আমেরিকা থেকে সরাসরি যুক্ত হচ্ছে শুভঙ্কর মুখোপাধ্যায়। শুভঙ্কর ভারতীয় সাংবাদিক, এখন আমেরিকার নাগরিক। আপনারা জানেন, আমাদের দর্শকদের শুভঙ্কর আমেরিকা সংক্রান্ত বহু খবর আমাদের সবসময় আপডেটেড রাখেন, এবং শুভঙ্কর দর্শকদের, আমাদের এই চ্যানেলের দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয়। শুভঙ্কর, তোমাকে প্রথমেই আমাদের দর্শকদের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে জন্য স্বাগত জানাচ্ছি তোমাকে। এবং তোমার কাছে আজকে সমস্ত আমেরিকার যে এখন যে অবস্থা, এই ট্রাম্প কুর্সিতে বসার, আমরা আগের সমস্ত অনুষ্ঠান করেছি ট্রাম্প কুর্সিতে বসার আগে কি কি হতে পারে তার, এখন আমরা অনুষ্ঠান করতে চলেছি আজকে কুর্সিতে বসার 10 দিন পরে, 11 দিন পরে কি কি হয়েছে। সমস্ত বিশ্বকে প্রায় ত্রস্ত করে ফেলেছে ট্রাম্প বলা যেতে পারে। এবং আমি দেখলাম যে গতকাল মানে 30 তারিখ, আমাদের ভারতীয় সময় 30 তারিখে তিনি একটি টুইটও করেছেন, ব্রিক্স দেশগুলোকে আবার একদম লিখিতভাবে হুমকি দিয়েছেন। আপনারা জানেন ব্রিক্স মানে হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চায়না এবং সাউথ আফ্রিকা, এছাড়াও আরও অনেক দেশগুলো আছে, মূলত এই দেশগুলো। এবং তারা চাইছিল যে ডলারের উপরে একটুখানি নির্ভরশীল যাতে কম হওয়া যায়, কিন্তু সরাসরি তিনি হুমকি দিয়েছেন। এর মধ্যে তিনি মোদিকে ফোন করে, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে তিনি তাদের অস্ত্র বিক্রির জন্য চাপ সৃষ্টি করেছেন বলে হোয়াইট হাউস থেকে এই বিবৃতি দিয়ে জানানো হয়েছে। তো এই সমস্ত খুব ইন্টারেস্টিং বিষয়গুলো নিয়ে আমরা একে একে আলোচনা এবং সেগুলোর বিশ্লেষণ শুভঙ্কর আমাদের শোনাবে। শুভঙ্কর, বলো এবার। আচ্ছা, আমি যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে আমরা এর আগে এখানে আলোচনায় আমি নিজে ব্যক্তিগতভাবে কিছু পত্রপত্রিকায় কলকাতার লিখেওছি, যে ট্রাম্প এলে আমাদের কি কি হতে পারে, ভালো মন্দ কি কি হতে পারে এবং সেটা তোমার করে কথাগুলো কিন্তু ক্রমশ সেই দিকে, তুমি যা যা বলেছিলে আমাদের এখানে বিভিন্ন একেবারেই কাগজে, মিলে যাচ্ছে। সেগুলো মিলে মিল যাচ্ছে, খুব দ্রুত মিলে মিলবে যাচ্ছে। আমি এতটা জানতাম, কিন্তু এত এত দ্রুত। দ্রুত। মাত্র 10 দিন হয়েছে নতুন প্রেসিডেন্ট আমরা পেয়েছি। আমি একটু তোমাকে ইন্টারাপ্ট করছি, আমার যে সমস্ত দর্শকরা শুভঙ্করের আগের অনুষ্ঠানগুলো দেখেননি তাদের একটু অনুরোধ করব যে আগের অনুষ্ঠানগুলো দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখবো। হ্যাঁ। হ্যাঁ, তাহলে ভালো হবে। দেখা যাবে যে সাংবাদিকরা স্বভাবগতভাবে কিভাবে উদ্ধৃতি চিহ্নের মধ্যে জ্যোতিষী হতে পারে, যদি হ্যাঁ। একটু বাস্তব বুদ্ধিটা প্রয়োগ করা যায়। এবং তোমার খুব সাংবাদিকতার যে চোখ, হ্যাঁ, চোক, তুমি হ্যাঁ, তথ্য পেশাদার কথা সাংবাদিক না ছিলে দিয়ে, দীর্ঘদিন। হ্যাঁ, হ্যাঁ, আমার যে যেটা হতে পারে।
আহ, এই কিছুদিন আগেই আমার মধ্যে একটা তর্ক হচ্ছিল, আমার কেন যেন আমার একটা মন বলছিল যে এই যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, যে অভিবাসীদের পাঠিয়ে দেওয়া, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো, হুম, এবং ভারতও বলেছে, হুম, বাংলাদেশও বলেছে, কলম্বিয়ার একটা উদাহরণ হলো যে আহ, অভিবাসীদের তারা স্বীকার করবে না, ফেরত নেবে না। হুম, ভারত বলবে অভিবাসীরা আগে ভারতীয় নাগরিক, সেটা আগে প্রমাণ করো, নানা কিছু হবে। তো প্রত্যেকেই একটা মানবাধিকার লঙ্ঘন করছে সেই অর্থে। আমরা যদি আমেরিকার দিকে আঙুল তুলি যে আমেরিকা মানবাধিকার লঙ্ঘন করে, তাহলে ভারতও করছে, হুম, কলম্বিয়াও করছে। এবং ফাইনালি যেটা হবে সেটা হচ্ছে এই অভিবাসীদের ঠাঁই হবে গুয়েন্তেমেলা বে বে, যেটা হচ্ছে একটু কুখ্যাত কারাগার। তো সেটা আমার বন্ধুরা বলছিল যে সেটা তো বন্ধ হয়ে গেছে। আমি একটা পারিবারিক তথা সামাজিক আড্ডায় বলছিলাম যে ওটা আবার চালু করবে, এবং তাই হচ্ছে। সেটাকে আবার সংস্কারের নির্দেশ দিয়েছে ট্রাম্প সরকার, যে সেটাকে করো, আমরা লোক রাখবো, 30,000 কয়েদি সেখানে রাখা যাবে, এবং সেখানে এবং তার মধ্যে একটা বড় সংখ্যক ভারতীয় এবং বাংলাদেশি থাকবে। অবশ্যই, অবশ্যই এবং তাদের ভারত তারা সেই অর্থে কোনো অপরাধী নয়, তারা সেখানে কোনো কাজের পেটের অপরাধী দায়, নয়। তারা পেটের পেটের দায় দায়, গেছে। যেটা আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো সবসময় বলে, যে আমার মেয়েরা এসব নিয়ে পড়াশোনা করছে এখন। তো ওরা বলছে যে পাসপোর্টটা কেন, পাসপোর্ট দিয়ে তুমি কি করবে? হ্যাঁ, যে একটা দেশ, একটা পৃথিবীর একটা দেশ থেকে আরেকটা দেশে যেতে গেলে পাসপোর্ট লাগবে কেন? কাজে এই অবৈধ নাগরিক এবং বৈধ নাগরিক, অবৈধ নাগরিক এবং অবৈধ অভিবাসী, এই দুটোর মধ্যে যে একটা লাইন, সেই লাইনটা হচ্ছে একটা পাসপোর্ট। এর বাইরে সারা পৃথিবীর মানুষের যেটা চাহিদা, বেঁচে থাকার জন্য রোজগার করতে হবে, এটা একটা প্রাথমিক চাহিদা। আহ, এটা বনাম পাসপোর্ট, এইটা কখনো একটা সমীকরণ হতে পারে না। তো সেটা এবং নিয়েই এদের ঠাঁই হবে এবার একটি কুখ্যাত কারাগারে। কুখ্যাত কারাগারে। তো যদি না তাদের দেশ ফিরিয়ে নেয়, তাদের দেশ ফিরিয়ে নাও নিতে পারে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে এটা, এই যে আমি প্রথম থেকেই বলে আসছি যে এটা যা যা ট্রাম্প সরকার গত 10 দিনে করলো বা বলল, তার 50% হয়তো রূপায়ণ হবে, বাকি 50% পার্লামেন্টারি রেজিস্ট্যান্স পাবে, জুডিশিয়ারি রেজিস্ট্যান্স পাবে। কিন্তু বাকি যেটা থেকে যাবে, আমি আগের দিনও এই শব্দটা উচ্চারণ করেছিলাম, যে থ্রেট কালচার। যে আম, ধরো আমি একটা আহ, আহ, উম, আমি দুজন এমপ্লয়ি নেব, আমার ডিরেক্টর এসে জাস্ট গল্পচ্ছলে আমাকে বলে গেল যে শুভঙ্কর, জানো তো এখন আমি দেখছি, লক্ষ্য করে আমার দীর্ঘ কর্মজীবনে, যে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর লোকরা খুব ভালো কাজ করে, বুঝেছো? ও হ্যাঁ হ্যাঁ, তুমি তো শুনলাম হায়ার করছো। আহ, এই কথাটার অর্থ হচ্ছে তুমি ওদের যে নাও। আমি তোমার, হ্যাঁ আমি তোমাকে বললাম ওদের নাও। তো এই জিনিসটা চালু হবে, এটা আমরা আগামী দিনগুলোতে আরো খুব বেশি করে দেখতে পাবো। আহ, আমার এক আমেরিকান কনসুলেটে কাজ করা বন্ধু, সে সমাজ মাধ্যমে এ ব্যাপারে একটা পোস্ট করেছে, ওদের কাছে কিরকম নির্দেশ কিভাবে এসছে। তো সর্বত্র একটা ভয় এবং আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো, এই যে বিদেশি অনুদান, যেটা আজকের আমাদের বিষয়, যে ভারত বাংলাদেশের সাথে বাণিজ্যিক চুক্তিগুলো কি হবে, ভারত বাংলাদেশকে অর্থনৈতিক সাহায্য, রাজনৈতিক সুবিধে, কূটনৈতিক সুবিধা দেওয়ার বিষয়গুলো কি হবে, সেটা পুরোটা নির্ভর করছে আমেরিকার অর্থনীতির ওপর। নিজের দেশে যদি শান্তি না থাকে, নিজের দেশে যদি ইকোনমিক স্টেবিলিটি বা অর্থনৈতিক সুস্থিরতা না থাকে, তাহলে কি করবে? আমরা বলছি, আন্তর্জাতিক রাজনীতির পণ্ডিতরা বলছে, এই দেখো কিরকম অধিকার লঙ্ঘন হচ্ছে, এতদিন বাংলাদেশ টাকা পেত, এখন ডলার, ডলার বন্ধ করে দিচ্ছে। না, ডলার দেবে কোত্থেকে? আমেরিকার নিজেরই নেই। এই কিছুদিন আগে আমি একটা সমীক্ষা দেখছিলাম, সেই সমীক্ষায় দেখা যাচ্ছে আহ, সবচেয়ে খারাপ অবস্থা ম্যানেজমেন্টের, সবচেয়ে খারাপ অবস্থা, এবং বেকারি তীব্র আকার ধারণ করেছে। এখন যদি চাকরি কিছু থাকে আমেরিকাতে, প্র্যাকটিক্যালি আইটি, যেটাতে বেশিরভাগ হচ্ছে অভিবাসী। আরেকটা আমেরিকানদের ক্ষেত্রে সেটা হচ্ছে রিটেলে। রিটেলে বলে ওরা চাকরি দিতে পারছে না, লোক আসছে না, কারণ সেখানে শ্রম শোষণ হয়, খুব কম মায়নায়, খুব এ তো ঘন্টা পিছু পয়সা, খুব ঘন্টা কিছু পয়সার যে নির্দিষ্ট স্ল্যাবটা বলে দেওয়া আছে, সেটা কেউ মানে না।
শোষিত হয়, কাজেই অনেকে এখন রিটেলে কাজ করতে যায় না, কিন্তু রিটেলে চাকরি আছে। এবার আমেরিকার যে এই অর্থনৈতিক সম্পর্ক, যতদিন না পর্যন্ত সেটার উন্নতি হচ্ছে, আমেরিকার ভেতরের বাজার যতদিন না পর্যন্ত স্বদেশি বাজার সরগরম হচ্ছে, ততদিন ভারতবর্ষ থেকে আমেরিকায় রপ্তানি, বাংলাদেশ থেকে আমেরিকায় রপ্তানি বন্ধ হয়ে যাবে। তাতে আমেরিকার মানুষের যতই অসুবিধা হোক না কেন, কারণ আমি জানি না যে এই ট্রাম্প যে এই ভাবনা, দুটো ভাবনা, যে আমেরিকার অর্থনীতিকে উন্নত করবার দুটো ভাবনা, একটা ভাবনা হচ্ছে অভিবাসীরাই সর্বনাশ করেছে, 2 নম্বর ব্যাপার হচ্ছে বাণিজ্য ক্ষেত্রে আমদানি সর্বনাশ করেছে। আমি মনে করি না, আমি অর্থনীতির লোক নই, কিন্তু অর্থনীতির দুটো ভাগ আছে, মাইক্রো আর ম্যাক্রো। তো আমার আমার মনে হয় না যে মাইক্রো ইকোনমিক্সের দিক থেকে এটা কোনো রকম তত্ত্ব হতে পারে যে অভিবাসীদের ভাগিয়ে দিলে আমেরিকার অর্থনীতি উন্নত হয়ে যাবে। এটা একেবারেই লোক দেখানো একটা বিষয়, যে দেখো আমি নির্বাচনের আগে যা যা বলেছিলাম আমি তাই তাই করছি, এবং সেটা করার চেষ্টা করছি। এতে আমেরিকার কি ভালো হবে আমি জানি না। দ্রব্যমূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া হয়েছে। গ্যাসের দাম, গ্যাস মানে আমরা এখানে যেটাকে তেল বলি, গাড়ির তেল, আহ, 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 উম, প্রচণ্ড বেড়ে গিয়েছে। মধ্যবিত্তদের ক্ষমতা আহ, এই যে বেড়ে যাচ্ছে, বিমার পয়সা বাড়ছে, বাজার বাড়ছে, আহ, কিন্তু সেই অর্থে ঠিক ভারতবর্ষেও আমি দেখছিলাম একই ঘটনা তুমি যেটা ঘটছে। বলছো যেন একদম ভারতবর্ষের একটা একেবারে, একেবারে কপি পেস্ট একেবারে কপি বলছে, একদম একেবারে ইকোনমিক্সের কপি, সেই গত- পেট্রোল ডিজেলের দাম বাড়া, সেই চাকরি না এবং থাকা। এবং গতকালই দেখলাম যে একটা আহ, সুদের ক্ষেত্রে 10 বছরের একটা আহ, আহ, ভিত্তি ভারতবর্ষে তৈরি হয়েছে, যে এই 10 বছরে এরা বলছে, যারা কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, তারা বলছে যে তার মানে 10 বছরের মধ্যে এটা বন্ধ হয়ে যাবে বা 10 বছরে থাকবে। ঠিক সেইভাবে আমার সন্দেহ হচ্ছে যে, যেটা আমি এর আগের দিনও বলছিলাম, যে আমাদের নাগরিকদেরও যে অর্থনৈতিক সুবিধাগুলি আমরা সরকার থেকে পাই, সেগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে। মানে যেটা সোশ্যাল সিকিউরিটি, আমরা সরকারি যারা চাকরি করি তারা পেনশন টেনশন পাই, সোশ্যাল সিকিউরিটি দুটোই পাই, কিন্তু এমনি তো মেন অবসরের রোজগার হচ্ছে সোশ্যাল সিকিউরিটি। সেই সোশ্যাল সিকিউরিটির বয়স যেটা আছে, একটা বয়স আছে যেটাতে তুমি কিছুটা পাবে, আরেকটা বয়স আছে যেটাতে গিয়ে তুমি পুরোটা পাবে। তো অনেকেই পুরোটা নেবার চেষ্টা করে, তার মধ্যে অনেকে মারাও যায়। ওইটাকে আরো বাড়িয়ে দেবে, যাতে করে তার মধ্যে মানুষ ভাববে যে পুরোটা নেব, আর কিছুদিন অপেক্ষা করি, তার মধ্যে অনেকেই মারা যাবে। এইরকম কিছু ব্যাপার ঘটবে। না, এই বিষয়ে এবার কোনো তুমি যেটা বলেছো আমাদের এখানের বিমা, যেটা তুমি বলছিলে আমাদের এখানের স্বাস্থ্য খাতে যে বয়স্ক নাগরিকদের যে পরিমাণ এখন বিমার চাপ বেড়েছে, এবং তার উপরে জিএসটি যেভাবে চাপানো হয়েছে, তো সেটা তুমিও ওখানে সেটা দেখতে পাচ্ছ যে আমেরিকা এটা হচ্ছে দেখতে পাচ্ছ পেনশনের মানে কি, ব্যাপার তুমি। হুম, এমনিতেই নেই হুম, সুব্রত। লন্ডনে, এমনকি কানাডায় যেটা আছে, সেটা হচ্ছে যে এইখানে তো অবসরের কোনো বয়স নেই। আমি এমনও দেখেছি 80, 82, 85 বছর বয়স পর্যন্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে খুব কষ্টে গাড়ি চালিয়ে লোকজন চাকরি করতে যাচ্ছে। তার একটা অন্যতম কারণই হচ্ছে বীমা। কারণ যেই তুমি চাকরি ছাড়বে, তার মানে তোমার সংস্থা থেকে তুমি আর কোনো বীমার ভাগ পাচ্ছ না। এবার তোমাকে নিজেকে করতে হবে। এর বাইরে যেটা আছে, আহ, বাইরের লোকেদের অনেকের ধারণা আছে, যাদের মা বাবাকে এখানে নিয়ে আসে না, তারা অনেকে আমাকে গল্প শোনায় যে ফ্রি, সবকিছু ফ্রি, নাগরিক হলে নাকি সবকিছু ফ্রি। এই যে ফ্রি, সুব্রত, আমি হ্যাঁ, তোমাকে তো কি অত্যন্ত কি তুমি সচেতনভাবে চিত্রটা, অ্যাকচুয়াল চিত্রটা কি তাহলে? সচেতনভাবে বলছি, এই যেটা ফ্রি আছে, সেই ফ্রিটা আমাদের ভারতবর্ষের একটা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের থেকেও খারাপ, 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে, মানে ওইখানে তুমি যেতে পারবে না, ওখানের খাওয়া দাওয়া, ওখানের অ্যাম্বিয়েন্স, তুমি যেতে পারবে না। দু তুমি একটা নম্বর অন্য বিষয়, আমেরিকার কথা শোনাচ্ছ কিন্তু আজকের কেউ দর্শকরা, কেউ আমি জানি না, তুমি একটা অন্য আমেরিকাকে কিন্তু প্রেজেন্ট করছো। কেউ তোমার কেউ নিজের কেন দেখা করে না আমি আমেরিকা, জানি তোমার না। নিজের হ্যাঁ, সচক্ষে কেউ, দেখা। হ্যাঁ, আমরা যে সবাই স্বপ্নে, ওই বলুন। হ্যাঁ এবার বলো, আমি একটুখানি তোমাকে ইয়ে করলাম একটু একটু না না না, ঠিক আছে, এগুলোই হ্যাঁ, তো, যে তুমি এগুলোই তো গ্রামীণে। আসল কথা। হ্যাঁ, হ্যাঁ, তারপরে গ্রামীণে। ঠিক যেভাবে স্বাস্থ্য সাথী কার্ড কলকাতার নার্সিং হোমগুলো প্রত্যাখ্যান করে, ঠিক সেভাবে এখানে যেটা ফ্রি মেডিকেয়ার, যেটা ফ্রি বল, অবসরের পর আহ, বিনা পয়সায় চিকিৎসা, তোমাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখবে। কিছু চিকিৎসক, তারা পরিষ্কার বলবেন
যে ইউ নো হোয়াট, আই এম ফুল অফ প্লেট, আমার আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জায়গা নেই। একদম ভারতবর্ষে যা হয়, একদম একটু আমাদের কর্পোরেট স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যা অভিজ্ঞতা আমাদের মতো একদম। মধ্যবিত্ত লোকের আমি হয়। এগুলো বলার চেষ্টা করছি এই কারণে, যাতে ভারতবর্ষের লোকরা যে টার্মগুলোর সাথে পরিচিত, আমি সেই টার্মগুলো মনে করিয়ে দিচ্ছি। এইখানে ভারতবর্ষে যেটা কোটানকোটি বলি, যদিও এটা বাস্তব, সেটা হচ্ছে যে বেশিরভাগ চিকিৎসক এবং নার্সিং হোম চলে হচ্ছে প্যাথোলজিক্যাল ল্যাব এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দেওয়া কমিশনের ভিত্তিতে। এরকম একটা মিথ চালু আছে। ঠিক সেইভাবে এইখানেও তাই। এইখানেও দেখা যাচ্ছে যে এইটাকে সামগ্রিকভাবে নিয়ন্ত্রণ করে স্বাস্থ্য বীমা। এই মানে কে কতদিন সার্জারির পর হাসপাতালে থাকবে, কে কতদিন ফিজিক্যাল থেরাপি নেবে, কে কতদিন একটার পর দ্বিতীয়বার ফলো আপ চিকিৎসায় আসবে, সবটা নিয়ন্ত্রণ করে বীমা। এবং এই বীমার বাইরে ডাক্তাররা যেতে পারেন না। এখানে হাত পা বাঁধা। এবং অবশ্যই এখানের চিকিৎসকরা একইভাবে বিভিন্ন টেস্টের কথা বলেন, যেগুলো কিছু বললেই বলবে, "আহ, তোমার ইন্স্যুরেন্স দিচ্ছে।" আমার ইন্স্যুরেন্স দিচ্ছে, কিন্তু হুম। মজার ব্যাপার হচ্ছে ইন্স্যুরেন্সকে আমি প্রতি মাসে মাসে পয়সা দিচ্ছি। হ্যাঁ, দিচ্ছি আমরা, বিমার পরিমাণ বাড়ছে ক্রমশ। হ্যাঁ। আমেরিকানরা এটা বুঝতে পারে না। আমেরিকানরা বলে, আমার মাই ইন্স্যুরেন্স প্রোভাইডিং মি। না, প্রোভাইড করছে না, তুমি তো এটার জন্য টাকা দিচ্ছ, প্রথম কথা। কিন্তু এই যে টাকাটা তুমি অলরেডি দিয়ে দিয়েছো, তোমার স্যালারি থেকে বেরিয়ে চলে গেছে, ফ্রম দ্য সোর্স বেরিয়ে চলে গেছে। এইবার এই প্যাথোলজিক্যাল ল্যাবরেটরির কাছ থেকে কমিশনটা কারা পাচ্ছে? কেউ না কেউ তো পাচ্ছে। তো একটু ঘুরিয়ে হচ্ছে। তো এই মানে যে সেই কর্পোরেট বিভিন্ন কর্পোরেটই আসলে এবং জনস্বাস্থ্য নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ, এবং এখানে খুব খোলাখুলি বলে, ডাক্তাররাও বলে যে আমরা উই আর দ্য পার্ট অফ দ্য মেডিকেল ইন্ডাস্ট্রি। হুম। ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি। ওরা বলে। হ্যাঁ। তো তো যাই হোক, এই যে আমেরিকা, এই আমেরিকার উন্নতি কিভাবে অভিবাসীদের পাঠালে হবে আমি জানি না। তার কারণ হচ্ছে, অভিবাসীরা এসে, বৈধ অভিবাসীরা এসে যে কাজগুলো এখানে করে, বা অবৈধ অভিবাসীরা এসে এসে এখানে যে কাজগুলো করে, সেই কাজগুলো আমেরিকানরা অত্যন্ত কস্টলি। সেই কাজগুলোর ব্যাপারে আমি তোমাকে বলছি, আমার বাড়িতে যে ভদ্রলোক, এখানে তো বাগান করতে হয়, বাগান মেনটেন করতে হয়, হ্যাঁ, লন, ঘাস একটু বড় হয়ে গেলে হোম ওনার্স অ্যাসোসিয়েশন ফাইন করবে। কাজে এখানে আমাদের কেউ কেউ নিজেরা করে, কিন্তু এখানে আমাদের লোক হায়ার করতে হয়। এটা, এবং এটা খুব খুবই 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 এক্সপেন্সিভ করতে হয়। তো এই যে লোকগুলো, যে ভদ্রলোক আসেন আমার বাড়িতে, তাকে যদি আমি 5 টাকা দিই, একজন আমেরিকান রে ডাকলে 15 টাকা লাগবে। মানে 3 গুণ আমার টাকা দিতে বাড়িতে হবে। 3 গুণ টাকা দিতে হবে। আমার বাড়িতে যে ভদ্রমহিলা এসে ঘরদোর পরিষ্কার করেন, তাকে যদি আমি 5 টাকা দিই, একজন আমেরিকান সংস্থাগুলোকে ডাকলে 15 টাকা লাগবে। মানে এই যে ব্যাপার, এই ব্যাপারগুলো কিন্তু অনেক আমেরিকান, যারা আমেরিকান বলতে এক্ষেত্রে আমি বুঝি যে আমাদের মতো আমেরিকানরা, যারা যারা হচ্ছে এখানেই জন্মকর্ম সবকিছু, নিজেদেরকে আমেরিকান বলে, আমাদের থেকে আলাদা করে, কিন্তু কেন আলাদা করে জানি না, আলাদা করে। তো যার জন্য আমাদের জিজ্ঞেস করে হোয়ার ইউ ফ্রম। তো আহ, তারা এদেরকে, এদের সার্ভিস উপভোগ করে। তাদের কি হবে? আমরা, তার মানে যেটা হচ্ছে যে আমরা যদি এইবার সমস্ত মেক্সিকানদের, হ্যাঁ, জেনারেলি মেক্সিকান বলবো না, হিসপ্যানিক বলবো, হিসপ্যানিকদেরকে যদি এরা, এবং বেশিরভাগ ক্ষেত্রে এরা, বাস্তবটা বলছি, কোট আনকোট, হয়তো অবৈধ, এবং তারা অনেকেই, যার জন্য নগদে টাকা নেয়, তারা যদি চলে যায়, তাহলে আমাদের বাধ্য হতে হবে আমেরিকার লোকজনদেরকে হায়ার করতে। আমেরিকান লোকজনদেরকে হায়ার করতে গেলে আমেরিকার ইকোনমি কতটা বেটার হবে আমি জানি না, কিন্তু মধ্যবিত্তের নাভিশ্বাস উঠবে। এই যে মধ্যবিত্তকে পরোয়া না করা, এইটা আমাদের এইখানে যারা অভিবাসী আছি, তাদের সবচেয়ে বড় আতঙ্কের জিনিস তৈরি হয়েছে। যে আমরা যারা এখানে আমেরিকায়, ওরা মনে করে আমরা নাকি উচ্চবিত্ত, বাড়ি আর গাড়ি থাকলেই বড় বড় করছি, এটি করছি, সব ধারে। তো তো করছি, কিন্তু বড় লোক মনে করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের নাভিশ্বাস উঠছে। এবং এই নাভিশ্বাস ওঠার ক্ষেত্রে যেটা আমার মনে হয়েছে, আমেরিকার বর্তমান সরকার সেইটাকে প্রাধান্য দিচ্ছে না।
প্রাধান্য দিচ্ছে সেটাকেই, যে আমি যেটা বলেছিলাম, আমার যেটা ব্যক্তিগত এজেন্ডা ছিল। এই যে আমি একটা 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 ছোট্ট উদাহরণ দিই, যে এই যে বিমান দুর্ঘটনাটা ঘটলো হুম। ওয়াশিংটন ডিসিতে। ঠিক। আমি জানি না তুমি লক্ষ্য করেছো কিনা, ট্রাম্প একটা মজার কথা বলেছেন। খুব রেগে গেছেন, হুম। সেনাবাহিনীর চপারের ওপর রেগে গেছেন। হুম। আকাশ পরিষ্কার ছিল, আমেরিকান এয়ারলাইন্সের ওপর অতটা রাগেননি। তার কারণ হচ্ছে আমেরিকান এয়ারলাইন্স কর্পোরেট, হুম। ওদের টাকায় হুম। ইলেকশন ফিলেকশন হয়। কিন্তু একটা কথা উনি বলেছেন, তার মধ্যেও বলেছেন যে আহ, এরা বেশি ডাইভার্সিটি ফলায়। জাস্ট এটার মাত্রাটা বোঝার চেষ্টা করো। মানে হুম। বোঝাতে চেষ্টা করছে যে তোমরা অভিবাসীদের চাকরি দাও, কিন্তু যোগ্য আমেরিকানরা চাকরি পায় না, সেই জন্য বিমান দুর্ঘটনা ঘটছে। মানে প্রত্যেকটা ব্যাপারে নদীর পাশের গরুর রচনার মতো এই যে অভিবাসীদের ওপর একটা ক্ষোভ। আমি বলছি, মুখে উনি অবৈধ কথাটা ব্যবহার করলেও বৈধ অবৈধ ওনার কাছে ভেদাভেদ নেই। উনি অভিবাসীদের পছন্দ করেন না, 1 নম্বর। 2 নম্বর, খুব বেশি রকম ভাবে ডেমোক্রেটরাও করে, কিন্তু খুব বেশি রকম ভাবে ব্যবসায়ীদের, শিল্পপতিদের পছন্দ করে। যার জন্য আমেরিকার ইতিহাসে, আমি সেদিন দেখছিলাম 170 বছরের ইতিহাসে এই প্রথম প্রেসিডেন্টের কোনো উপদেষ্টা কমিটিতে একজন কর্পোরেট কর্তা, একজন মালিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত 170 বছরের ইতিহাসে বহুবার রিপাবলিকানরা প্রেসিডেন্ট হয়েছে, বহুবার। কিন্তু একজন কর্ম সেই উপদেষ্টা কমিটির মধ্যে প্রধান হয়ে বিরাজ করছেন একজন কর্পোরেট কর্তা, একজন মালিক, সেটা দেখা যায়নি। এবং এবং তিনি এই সব তিনি তার হয়ে যখন অন্যান্য দেশে যখন বলা হচ্ছে যে ইলন মাস্ক কেন রাজনীতির মধ্যে নাক গলাচ্ছেন, তখন তিনি জোর দিয়ে বলছেন, হ্যাঁ গলাবো, আমি হ্যাঁ, রাজনীতিতে গলাবো, নাক গলাবো। এবং এবং স্বাস্থ্য থেকে, ইউরোপে বলেছেন, হ্যাঁ। হ্যাঁ, স্বাস্থ্য থেকে শুরু করে সব ক্ষেত্রে। এবং আরেকটা জিনিস আমি সেদিন দেখছিলাম, সেটা ওয়াল স্ট্রিট জার্নালে বেরিয়েছে, যেখানে রিসেন্ট আমি আমেরিকার বেকারিত্বটা সম্পর্কে জানতে পারলাম। সেখানে বেরিয়েছে এই যে আহ, কেন্দ্রীয় সরকারের, ট্রাম্প সরকারের এই যে কর্মী ছাঁটাই, এই যে ব্যয় সংকোচন, এই যে আহ, হুমকির, ঠিক সেই জিনিসটা আজকে থেকে 3 বছর আগে মামলা চলছে এখন ইলন মাস্কের বিরুদ্ধে। তার কর্মীদের একটা বড় অংশ এইটার বিরুদ্ধেই মামলা করেছিল, একই কায়দা। কাজেই বোঝা যাচ্ছে যে কৌশলগতভাবে এলন মাস্ক যেটা তার বাণিজ্যিক ক্ষেত্রে করেছেন, একটা সরকার, যে সরকার একটা কল্যাণমূলক দেশের একটা নতুন সরকার, সে যদি সেই পথে হাঁটে, তাহলে আমি আবারও বলছি, শহরে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না। কাজেই এখন অভিবাসীদের ওপর, আমদানি ব্যবসার ওপরে যতই হম্বিতম্বি হোক না কেন, সেটা শেষ পর্যন্ত গিয়ে আমেরিকার প্রকৃত নাগরিকদের জীবনকে দুর্বিষহ করে তুলবে। এইটা আমার এক্ষেত্রে বক্তব্য। এক্ষেত্রে আমি একটা তোমাকে প্রশ্ন করব, যে এই যে তুমি ওইখানে বসে এই সাংবাদিকতার বিভিন্ন দিকগুলো করছো, এবং যেগুলো নিয়ে তুমি এই আমেরিকার আলোচনাগুলো করছো, সেক্ষেত্রে নতুন যে নতুন যে আমেরিকায় চলে আসা, আমেরিকায় আসছি, পড়তে আসছি বা চাকরি করতে আসছি, এই যে স্রোত, এই স্রোতের মধ্যে তুমি কি ওইখানে বসে কোনো নতুন আলোচনা শুনতে পেয়েছো? আমি সেই জায়গাটা একটু আলোকপাত করতে চাই। হ্যাঁ, তুমি করো, এটা খুব খুব ইম্পর্টেন্ট, আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ। এটার ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে যে আমেরিকায় পড়তে আসা, যেটা আমি আগে একটু বলেছি, হ্যাঁ, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমেরিকায় চাকরি করতে আসা, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এটা তো ঠিক যে আমেরিকায় পড়তে যারা আসে, তারা পরিসংখ্যানগতভাবে পড়াশোনা শেষ করবার পর আমেরিকাতে থেকে যায়। মা বাবা বাধ্য করে, কেউ কেউ নিজেরাই চায়। তখন বলে ভারতবর্ষে নাকি থাকা যায় না, ভারতবর্ষে তোমার মতো ইঞ্জিনিয়ার, হাজার হাজার ইঞ্জিনিয়ার ভারতবর্ষে থাকছে, কেন থাকা যাবে না আমি জানি না। তো ভারতবর্ষে নাকি থাকা যায় না, তারা থেকে যায়। যারা চাকরি করতে আসে মূলত আইটির ক্ষেত্রে, 3+3 6 বছরের ভিসা নিয়ে, তারা এসে প্রথমেই চেষ্টা করে কোনো আমেরিকান কোম্পানিতে গিয়ে তারা যাতে গ্রিন কার্ডটা স্পন্সর করে। এটা পরিসংখ্যানভাবে সত্য।
এবং সেক্ষেত্রে নানা ধরনের আইনি ফাঁকফোকরকে তারা ব্যবহার করে, ছাত্ররাও করে। আমি এখানে ডিটেলে বলছি না, প্রচুর ভিসা টিসার নানা ধরনের খপ্পর হ্যাঁ, আছে। সেটা ট্রাম্প একটা তো বাচ্চা সন্তানদের নাগরিকত্ব নিয়ে অলরেডি একটা ফরমান জারি হ্যাঁ, করে সেটা তো দিয়েছে। জন্মগতভাবে যেটা করেছে। হ্যাঁ, তো জন্মগতভাবে। এক্সপ্লোর যদি করতে যায় তাহলে কিন্তু সুব্রত এটা ধরা পড়বে যে যে অভিবাসীরা আমেরিকায় যে কোনো কারণেই যাক, যেন তেন প্রকারেণ তারা আমেরিকায় থেকে যেতে চায়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আমেরিকানদের একটা অভিবাসী একটা আমেরিকানকে বিয়ে করছে, বা এইখানে নতুন করে কারো কোনো কাপলের বাচ্চা হচ্ছে, কোনো দম্পতির বাচ্চা হচ্ছে, এই প্রত্যেকটাকে আমেরিকার গ্রিন কার্ড বা নাগরিকত্ব অর্জনের পথ হিসেবে অভিবাসীরা ব্যবহার করে। এটা পরিসংখ্যানভাবে সত্য। এবং এটা যদি সত্যিকারের একটা অস্বস্তির বিষয় হয়, তাহলে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প যে কথাগুলো বলছেন সে কথাগুলোকে আমি একেবারে উড়িয়ে দেব না। তার কারণ হচ্ছে, ওনার তো মনে হচ্ছে যে আমাদের যে এতদিনের যে কিছুটা অভিবাসীদের স্বাগত জানাবার ব্যবস্থা ছিল, সেগুলো কোট আনকোট ফল্টি, সেগুলোকে খারাপভাবে ব্যবহার করা হচ্ছে। কাজেই ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে যে জিনিসটা করছেন, সেই জিনিসটার পথ আমার কাছে পছন্দের নয়, মত আমার কাছে পছন্দের। উনি যেটা বলতে চাইছেন যে আমি আমার দেশে যাবতীয় যারা আমার দেশের বিভিন্ন আইন কানুনগুলোর অবমূল্যায়ন করছে, অপপ্রয়োগ করছে, তাদেরকে আমি আটকাবো, খুব ভালো কথা। যার জন্য ভারতবর্ষও বলছে তো, ভারত জয়শঙ্কর বলে এসছে যে তোমরা অভিবাসীদের ফেরত পাঠাও, তার আগে আমি দেখে নেব যে তারা সত্যিই ভারতের নাগরিক কিনা। তার মানে তুমিও তো ট্রাম্প যেটা বলছে সেটাই বোঝানোর চেষ্টা করছো যে না, প্রথমে আমি খতিয়ে দেখব ভাই। তো ট্রাম্পও বলছে মুখে সেটা, আমি ভাই প্রথমে খতিয়ে দেখব যে তুমি কেন চাকরি করতে এসছো, কেন তোমার বাচ্চা হয়েছে। এই তো আমি জানি যে এটা রিপাবলিকান এখানের প্রচুর ডাক্তার সাধারণত আহ, মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিদের মধ্যে আমেরিকায় ডেমোক্র্যাটদের দিকে সমর্থন বেশি। কিন্তু যারা বড়লোক, যারা নাকি আহ, ডাক্তার বা ওই ধরনের বড়লোক, তাদের মধ্যে রিপাবলিকানরা থাকে। এবং কিছু রিপাবলিকান ডাক্তারকে দিয়ে তারা অলরেডি বলেছে, আমি সত্য মিথ্যা জানি না, কিন্তু খবরের কাগজে বেরিয়েছে যে প্রচুর ইন্ডিয়ান কাপল তাদেরকে ফোন করে বলছে যে সিজার করে আমাদের আগে বাচ্চা করে দাও। এই দশই আইনটা আসার আগে। হ্যাঁ, 10ই ফেব্রুয়ারি এটা হবে, তার আগে করে দাও। তো এই যে জিনিসটা, এই জিনিসটা যদি ভয়ঙ্কর সত্য বা কথা বলছো, মিথ্যা, হ্যাঁ। হ্যাঁ, ভয়ঙ্কর অবস্থা তুমি যেটা ভয়ঙ্কর অবস্থা। তো খুব এইটা তো অবস্থা। প্রমাণ করে দিচ্ছে যে হ্যাঁ, আমরা অভিবাসীরা এই জিনিসগুলোকে এক্সপ্লয়েট করি, এই জিনিসগুলোর অপপ্রয়োগ করি, এটার প্রমাণ হয়ে যাচ্ছে। কাজেই আমার শুধু বক্তব্য এক জায়গাতেই, যে ট্রাম্পের কাছে যে লোকগুলো উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন, তাদের মানসিকতা আমরা গত 3-4 বছরে কোভিডের পর থেকে যা যা দেখেছি, সেটা নিজের নিজ নিজ ক্ষেত্রের বাইরে। কাজেই উনি যে পদগুলো নেবেন, সেই পদগুলো কতটা আমি সমর্থন করব, সেটা আমার কাছে জিজ্ঞেস করলে আমি বলবো একেবারেই না। কিন্তু ওনার মতগুলোকে আমি যে একেবারে উড়িয়ে দেবো সেটা নয়। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আমেরিকার অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য কিছু কিছু কাজ ওনাকে করতে হবে, এছাড়া উপায় নাই। আর 2 নম্বর বিষয় হচ্ছে, যে জিনিসগুলো উনি এই মুহূর্তে বলছেন, সেই জিনিসগুলো আমি জানি যে সবটাই সফল হবে না। আহ, কারণ কিছু ক্ষেত্রে ডেফিনেটলি কোর্টও শুরু করে দিয়েছে, কোর্ট প্রতিবাদ করবে। এবং কিছু ক্ষেত্রে 2/3 সংখ্যাগরিষ্ঠতা যেটা সেনেটে নেই, সেটার দরকার হবে। কাজেই সব যে সফল হবে তা না। কিন্তু আমরা একটা অনিশ্চয়তা এবং আতঙ্কের মধ্যে বাস করছি। আমি বারে বারে বলবো যে ভারতবর্ষ থেকে যারা এখন আমেরিকায় আসার কথা ভাবছেন, 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর চাকরি করার জন্য, বা যে ছাত্ররা আসতে চাইছে 1 বছর 2 বছর পড়াশোনা করব, তারা স্বাগত। কিন্তু মনের মধ্যে যেন এই মানসিকতা না থাকে যে আমি আমেরিকাতে আমি থাকার চেষ্টা করব, তাহলে আম আর ছালা দুটোই যাবে। খুবই ভয়ঙ্কর কথা বললে। আমি তোমার কাছে শেষ, একদম সময় শেষ হয়ে এসছে যেহেতু, আমি একটা শেষ তোমার কাছে প্রশ্ন করবো। এর মধ্যে
আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের যে কথা হয়েছে টেলিফোনে, তার মধ্যে যে খবরটা সামনে এসছে, আমি প্রথমে যেটার উল্লেখ করলাম যে আমেরিকা চাপ দিয়েছে যে অস্ত্র কিনতে হবে তাদের থেকে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে নয়, তাদের দেশ থেকে বেশি বেশি করে অস্ত্র কিনতে হবে। এবং এটা আমেরিকা সরকারই তারা বিবৃতি দিয়ে জানিয়েছে, ভারত থেকে কিছু জানানো হয়নি। তো এইটা যদি হয় তাহলে সেক্ষেত্রে ভারতের যে নিজেদের যে নির্বাচন করার স্বাধীনতা, আমি কার কাছ থেকে অস্ত্র কিনবো, আমি বাজারে গিয়ে কার কাছ থেকে জিনিস কিনবো, কোন দোকান থেকে জিনিস কিনবো, তাদের কোয়ালিটি কী হবে সেটা তো আমি ঠিক করবো ক্রেতা হিসেবে। এটা তো বিক্রেতা ঠিক করে দিতে পারবে না, তুমি আমার দোকান থেকে কিনবে, না কিনলে তোমায় দেখে নেবো। এই যে হুমকি সংস্কৃতি, এই হুমকি সংস্কৃতির এই যে সমস্ত জায়গায় ট্রাম্প দিচ্ছে, এই হুমকি সংস্কৃতির পেছনে কি আছে? পেছনে একটাই জিনিস আমি বলবো, আমার যেটা মনে হচ্ছে, আমি বারে বারেই বলছি, যতটা গর্জাবে ততটা বর্ষাবে না, আমি বারে বারেই বলছি। কিন্তু আমি প্রায় নিশ্চিত যে এই প্রত্যেকটা পদক্ষেপ ট্রাম্পকে একটা অযোগ্য জায়গা থেকে পরামর্শ আসছে যে তোমাকে বাজার, আমেরিকার বাজারকে আরো বৃহত্তর করতে হবে সারা পৃথিবী জুড়ে। এইটা যেন তেন প্রকারণে করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, আমেরিকার ভেতরের বাজারকে আরো ইন্ডিজিনাস বা স্বদেশী করে তুলতে হবে। ট্রাম্প এখন মনে করছেন যে আমেরিকার অর্থনীতির উন্নয়নে দুটো পথ: একটা সারা পৃথিবীতে আমেরিকার বাজার প্রসারিত করা, আর আমেরিকার ভেতরে দেশজ বাজার তৈরি করা। এই দুটোকেই ট্রাম্প লক্ষ্যমাত্রা নির্ণয় করেছেন এবং সেই মতে এগোচ্ছেন। এবং এইটা হওয়া ছাড়া আমেরিকার সামনে আর গতি নেই। এবং সেটা যদি হয় তাহলে অভিবাসীরা এবং এতদিনের অর্থনৈতিকভাবে, আমি কৃপাপ্রার্থী শব্দটা ব্যবহার করব, কৃপাপ্রার্থী দেশগুলি, এমনকি রাষ্ট্রসংঘ, তারা এই বিষয়টা নিয়ে বিড়ম্বনায় পড়বে, অসুবিধায় পড়বে। এই বিষয়ে কোনো সংশয়। দুশ্চিন্তার অবকাশ আছে। তবে আমি বারে বারেই বলবো, এতে আমেরিকার সঠিক অর্থে অর্থনৈতিক উন্নতি হবে না। কারণ এই মুহূর্তে যদি, যেটা উনি ব্যস্ত একদম এক্সিকিউটিভ অর্ডার তৈরি করতে, সেই এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে দ্রব্যমূল্য যদি নির্ধারণ ও নিয়ন্ত্রণে আনতে না পারেন, যদি গ্যাসের দামকে নিয়ন্ত্রণে আনতে না পারেন, যদি বিমার প্রিমিয়ামকে নিয়ন্ত্রণে আনতে না পারেন, যদি সার্ভিস সেক্টরগুলোকে চাঙ্গা করতে না পারেন, তাহলে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, যেটা পৃথিবীর প্রতিটি দেশের অর্থনীতির মেরুদণ্ড, মধ্যবিত্তরা। সেই মধ্যবিত্তরা, এটা আতঙ্কের কথা যে আমেরিকার একটা অনিশ্চিত ভবিষ্যতের চৌকাঠে দাঁড়িয়ে আছে। ধন্যবাদ শুভঙ্কর, তুমি দীর্ঘ আলোচনা করলে, আমাদের সময় একদম শেষ। তোমাকে এরকম একটা সময় দেওয়ার জন্য, তুমি এরকম একটা আলোচনা আমাদের সবাইকে উপহার দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমাদের এই অনুষ্ঠান দেখলেন আজকে, তারা অনেক নতুন তথ্য শুভঙ্করের কাছ থেকে জানতে পারলাম আমরা। এবং আমরা আগামী দিনেও শুভঙ্করের কাছ থেকে এরকম আরও তথ্য পাবো। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন। এবং এই আলোচনায় যে যে আপনাদের মনে হলো সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সবাইকে নমস্কার। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা।